আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, মেডিকেলে যারা চান্স নিশ্চিত করতে চায়, বারবার আমরা একটা জিনিস বলছি যে প্রত্যেকদিন তোমাকে বেশি পরিমাণ সাবজেক্ট পড়তে হবে, এবং এই বেশি পরিমাণ সাবজেক্টটা পড়ার ক্ষেত্রে তোমাকে আমরা বাধ্য করতে চাই। বাধ্য করাটা কীরকম? যেমন সুপার কমান্ডো মেডিকেল ব্যাচের সেকেন্ড টাইমের আজকে আমরা পড়লাম প্রায় 1 ঘন্টা, বোধহয় 32 মিনিটের মতো। সেই সময় দেখা গেল যে সায়েন্সের 2টা সাবজেক্ট আমরা পড়লাম। একটা ছিল হচ্ছে শ্বাসক্রিয়া শ্বসন, তার সাথে ছিল রাসায়নিক পরিবর্তন কেমিস্ট্রি। এর সাথে আমরা ইংলিশ পড়লাম, তারপরে জৈব রসায়ন, এরপরে ফিজিক্সের ম্যাথ দেখলাম, কেমিস্ট্রির ম্যাথ, ভোক্যাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার সাথে বাংলাদেশ বিষয়াবলী যে রয়েছে সেইটার এমসিকিউ, এবং আন্তর্জাতিক যে রয়েছে সেইটার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এই যে এতগুলো জিনিস পড়লাম মাত্র 1 ঘন্টা 32 মিনিট টাইম। তো এই যে প্রত্যেক সপ্তাহে যে 4 দিন তুমি আমার সাথে লাইভে থাকবা, এই পড়ার সিস্টেমটা যদি তুমি বাকি সপ্তাহের ঘন্টাগুলো যদি কাজে লাগাও, তুমি তো 1 নম্বর স্টুডেন্ট হবা। কিন্তু সমস্যাটা হয়েছে, তুমি দেখা যায় করোটা কি যে হচ্ছে যে পড়ার ক্ষেত্রে একটা ওটাকে যেটা বলে যে বড় টার্গেট করো না। বড় টার্গেট বলতে আমি জিনিসটা একটু ক্লিয়ার করি, মানে স্পেসিফিক টার্গেট করো না, বরং করো কি যে ঠিক আছে আজকে আমি হচ্ছে যে 10 ঘন্টা পড়বো, কেমিস্ট্রি পড়লাম এই সময় ইংলিশ পড়লাম, এই সময় বায়োলজি পড়লাম, এই সময় ম্যাথ পড়লাম। কত ম্যাথ তো নাই মেডিকেলে, জাস্ট বোঝার জন্য বলছি। তো এক এক সময় তুমি এক একটা জিনিস টার্গেট করে রাখো, কিন্তু তোমার কখনো ইয়াটা থাকে না, ওইটাকে যেটা বলে যে হচ্ছে যে কতটুক জিনিস পড়বা স্পেসিফিক, এই জিনিসটা তোমার নির্দিষ্ট করা থাকে না। আর আমাদের যেমন 1.5 ঘন্টা ক্লাসে আমরা কি পড়বো এটা আগের থেকে আমাদের একদম ফিক্সড করা থাকে। এই কারণে ব্রেইন অ্যাক্টিভ হয়ে যায়, এবং দেখা যায় যে 1.5 ঘন্টার মধ্যেই আল্লাহর মতে সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশ, জেনারেল নলেজ, এরপরে 5টা টপিকস দৈনিক, জৈব রসায়ন, ভোক্যাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিজিক্সের ম্যাথ যেগুলো মেডিকেল ক্লাসের মতো, এবং কেমিস্ট্রির ম্যাথ, এটা আমরা করতে পারি। তা আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখবো যেগুলো মেডিকেলে প্রায় আসে। তা আমাদের কিন্তু এই যে মেডিকেলে যারা মানে চান্স পায়, তারা কিন্তু দেখো যে যত আগের থেকে শুরু করে তত কিন্তু তার চান্স পাওয়ার সময়টা বাড়ে। সেকেন্ড টাইমে গতবার দেখা গেছে যে প্রতি 3 জন একজন স্টুডেন্ট সেকেন্ড টাইম চান্স পেয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে তারা যে লম্বা সময়টা পেয়েছে, এই লম্বা সময়টা ঠিকভাবে কাজে লাগিয়েছে। তুমিও যদি এই কাজটা করো, যে কোনো স্টুডেন্ট যে এইচএসসি 26-এর সে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচে এখনই ভর্তি হয়ে আগের থেকে প্রি মেডিকেল তো উপহার হিসেবে সেটাতে ক্লাস করলে সে আগে থাকবে। এইচএসসি 27-এর যে সুপার কমান্ডার, তার স্টুডেন্ট যদি ফ্রাইডে মেডিকেলের মাধ্যমে এখন থেকে অল্প 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 করে পড়ে, সে আগে থাকবে। তার মানে তুমি যত আগের থেকে শুরু করবা, যত আগের থেকে রিভিশন দিবা, যত আগের থেকে প্র্যাকটিস করবা, যত আগের থেকে রেগুলার পরীক্ষা দিবা, তত তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে ভালো। বুঝাইতে পারছি? ওকে, তাহলে এই কাজটা আমাদের ইনশাআল্লাহ রেগুলার করতে হবে। দেখি তাহলে খাতা কলম নিয়ে পেলো যে প্রশ্নগুলো কীরকম থাকে। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তার মানে গ্রিন হাউস যে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে সেগুলোর পার্সেন্টেজ সব আমাদের শিখে ফেলতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তা কীভাবে শিখবো দেখো, শেখার সিস্টেমটা কীরকম হতে পারে। যেমন গ্রিন হাউস গ্যাসের মধ্যে কে কে আছে আমি তোমাকে বলি আগে। যেমন কার্বন ডাইঅক্সাইড, এইটা আছে 49%। কত? 49%। আচ্ছা, তো এটা তো খেয়াল থাকবে যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অর্ধেকের একটু কাছাকাছি, 49%। এবার হচ্ছে মিথেন। মিথেনকে আমি বলি হচ্ছে মিথেন হচ্ছে মা। আচ্ছা, মেয়েদের বিয়ের বয়স কত? যে কেউ বলবে যে স্যার বিয়ের বয়স 18, তাহলে এটা হচ্ছে 18%। মিথেন হচ্ছে 18%। দেখো মেয়ে, এটা বিয়ের বয়স দিয়ে মিলাই ফেললাম যে এটা 18%। ওকে, এরপরে কি হতে পারে? সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন। এটা হচ্ছে তুমি জানো যে ফ্রিজে থাকে, 14,000 টাকা দিয়ে ফ্রিজ নেওয়া শুরু করছো, এটা হচ্ছে 14%। তাহলে সিএফসি হচ্ছে 14%। পার্সেন্টেজগুলো কিন্তু সাথে সাথে মাথায় নিয়ে নিতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O, এটা হচ্ছে তোমার 6%। ওকে, দেখো নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8 নম্বর মোল, তার আগেরটা আর কি। নাইট্রাস অক্সাইড 6%। অন্যান্য যে গ্যাস রয়েছে এটা হচ্ছে আনলাকি 13%। তাহলে এবার দেখো তো এই পার্সেন্টেজগুলো যাতে তোমার খুব ভালো করে মাথায় থাকে। আচ্ছা, এবার আমরা দেখি নাইট্রাস অক্সাইডটা গ্রিন হাউস গ্যাস হয় নয় বলছে, মিথেন হয়, সিএফসি হয়, নাইট্রোজেন বলে কিন্তু গ্রিন হাউস গ্যাস নেই। এটা নিষ্ক্রিয়, মানে নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে এইটা। বুঝা গেছে আমার কথা আমি কি বলছি? ওকে, তাহলে এখানে এই যে N2O এটা কত পার্সেন্ট? 6%। আবার একটু পার্সেন্টেজগুলো, মিথেন মা, বিয়ের বয়স মেয়েটা 18%। সিএফসি ফ্রিজ কিনছে 14,000 টাকা দিয়ে, 14%। নাইট্রোজেন এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে পার্সেন্টেজ এবং কোনটা হয় না, এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। ওকে, একটা বল 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, বলটি কত দূরত্বে পড়বে? আচ্ছা, এই টাইপের প্রশ্ন মেডিকেল অ্যাডমিশনে খুব ইম্পর্টেন্ট। দেখো মেডিকেলে যেই টাইপের ফিজিক্সের ম্যাথমেটিক্যাল কোশ্চেন্স থাকে, এইটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ভার্সিটির সাথে মোটেই মিলানো যাবে না, কারণ এটা উইদাউট ইউজিং ক্যালকুলেটর, এবং মেডিকেলের একটা স্পেশাল টাইপ আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা। এটা কোথা থেকে আসছে? এটা মূলত
গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে সেখানে তুমি দেখবা যে আমাদের সামারিতে আমরা পড়াই এরকম করে যে গতিবিদ্যার হার্ট হচ্ছে এই ফর্মুলাটা, মানে হৃৎপিণ্ড হচ্ছে হার্ট না, এটা দিয়ে কিরকম, যেমন এখানে দুইটা ভায়াল আছে, ইয়ার এ কেটে দিলাম, তাহলে একটা হচ্ছে এইচ, এটা হচ্ছে হিরো, এটা মনে রাখার জন্য বলছি, আরটা হচ্ছে রোবট, আরটি হচ্ছে টম। তা মূলত এই তিনটা দিয়ে সূত্রগুলো হয়, সর্বাধিক উচ্চতা, সর্বাধিক আণবিক দূরত্ব বা পাল্লা, টি হচ্ছে টাইম। তা খেয়াল রাখবো এখানে তিনটা জিনিস কাজ করে, একটা হচ্ছে আদিবেগ ভি নট, একটা হচ্ছে সাইন থিটা নট, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। তা হিরো যে সে প্রত্যেকটাতে স্কোয়ার পায়, হিরো যে সে প্রত্যেকটাতে স্কোয়ার পায়, তার মানে প্রথমটাতে ভি নট স্কোয়ার, তারপরটা সাইন স্কোয়ার থিটা নট, কয়টা স্কোয়ার, দুইটা স্কোয়ার, 2g দিয়া ভাগ। রোবট আর প্রথমটা সে স্কোয়ার পেয়েছে, সামারিতে দেখো সুন্দর করে বলি, তারপরেরটা স্কোয়ার না হয় ভিত্তি হয়েছে, সাইন 2 থিটা নট, একটা স্কোয়ার একটা জি দিয়া ভাগ। টি প্রথমটাতেই তার ভিত্তি হয়ে গেছে, 2v নট সাইন থিটা নট, কোনো কিছুই নাই, তবু একটা জি দিয়া ভাগ। এই তিনটা ফর্মুলা মেডিকেলে আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে বাই। তাহলে তুমি লক্ষ্য করো একটা বল এত বেগে গেছে, তার মানে এটা হচ্ছে ভি নট, আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণ, এটা হচ্ছে থিটা নট। বলটি কত দূরত্বে পড়বে, কত দূরত্বে মানে আনুভূমিক এই পাল্লাটা পেয়েছে আর, তাহলে এই ফর্মুলাটা কি, এই যে এটা আর শর্ট ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ভাগ জি। তাহলে খেয়াল করো ভি নট স্কোয়ার মানে এটা 20 স্কোয়ার করো, সাইন 2 থিটা মানে সাইন 2 থিটা মানে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, জি হচ্ছে 9.8, তাহলে 20 কে স্কোয়ার করলে 400, 400 কে 9.8 দিয়ে ভাগ করলে 40 পয়েন্ট সামথিং এরকম আসবে। তো এখানে এই কাছাকাছি মান 40 আছে, তাহলে 40 মিটার। মোস্ট ইম্পর্টেন্ট, মেডিকেলে প্রায় এখান থেকে প্রশ্ন আসে, বুঝতে পারছো? তাহলে একটু কমেন্টস করো দেখি যে পারছো কিনা, ইনশাল্লাহ। ওকে, এরপরে কি রয়েছে, মোটর প্রকৃতির স্নায়ু কোনটা, এটা কোথা থেকে আসলে প্রশ্নটা, ওই যে 12 জোড়া কর্টিক স্নায়ু আছে, খেয়াল আছে, এটা আমরা গত একদিন 2 দিন আগে বোধহয় প্র্যাকটিস করাচ্ছিলাম। তার 12 জোড়া কর্টিক স্নায়ু থেকে বহুবার প্রশ্ন আসছে। এটা কিভাবে করব তুমি খেয়াল করো, এটা আমি যেভাবে লিখছিলাম তোমার, দেখি কার কার মাথায় আছে। এখনই একটু ভালো করে আবার রিভাইজ করে ফেলো তো। ওই একজন অপারেশন থিয়েটার, ওইটাকে আমরা বলি ওটি, ওটিতে আফাস, খেয়াল আছে, ভাইয়ের শালা, ঠিক আছে না, ওটিতে আফাস ভাইয়ের শালা। তাই ও ছিল 3, টি ছিল স্কোয়ার, তার মানে প্রথম যেটা সেটার নাম হচ্ছে, ওতে হচ্ছে অলফ্যাক্টরি, মুখস্থ লিখে ফেলা আবার সাথে সাথে আমার সাথে সাথে। ওতে হচ্ছে অপটিক, ওতে হচ্ছে ওকুলোমোটর, ওকুলোমোটর। টিতে হচ্ছে ট্রকলিয়ার, টিতে হচ্ছে ট্রাইজামিনাল, ট্রাইজামিনাল। তাহলে দেখো ও তিনটা আসলো, অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর। টিতে ট্রকলিয়ার, ট্রাইজামিনাল। এতে হচ্ছে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স। এতে হচ্ছে কি বলতো, ফেসিয়াল, ফেসিয়াল। এতে হচ্ছে কি অডিটরি। সিতে হচ্ছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্লোসোফ্যারেঞ্জিয়াল। ভিতে হচ্ছে ভ্যাগাস। এই যে এসতে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, স্পাইনাল অ্যাক্সেসরি। আর এই হচ্ছে হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল। দেখো 12 জোড়া কর্টিক স্নায়ুর নাম অলওয়েজ কিন্তু মাথায় রাখতে হবে, কখনো যদি হচ্ছে যে ভুল হয় তাহলে কিন্তু খবর খারাপ আছে। ওকে, তাহলে এই যে ও টিতে আফাজ ভাইয়ের শালা, প্রথমটা হচ্ছে O3, তারপর টি স্কোয়ার, এটাই T2 মানে মনে রাখার জন্য। তো অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজামিনাল। তারপর কি হয়েছে, অ্যাবডুসেন্স, এতে ফেসিয়াল, এতে অডিটরি, যেতে গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভাইতে হচ্ছে ভ্যাগাস, এর শালা এসতে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, এসতে হচ্ছে হাইপোগ্লোসাল। 12 জোড়া কর্টিক স্নায়ু হয়েছে না? এর মধ্যে কিছু স্নায়ু কি করে, সারা শরীর থেকে তথ্য ব্রেইনে নিয়ে আসে, ওইটাকে আমরা কি বলি, ওইটাকে বলি হচ্ছে যে সেঞ্চুরি। সেটার মধ্যে আছে কে, 1, 2, 8, 8 ছিল এখানে। তাহলে এটা হচ্ছে সংবেদী বা সেঞ্চুরি, অজ্ঞাভোগ। এরপরে কি রয়েছে, ব্রেইন থেকে সারা শরীরে তথ্য নিয়ে যায়, ওগুলো কি বলে, মোটর। মোটর কে কে রয়েছে, 11, 12, 13। তার মানে 11, 12 আর 13-র মধ্যে 3টা জিনিস আছে। 13কে ভাঙলে 3টা জিনিস, 3 একে যোগ করলে 4, 4, 3, 7, 8, 6, 13। তার মানে 3, 4, 6, 11, 12 এই 5 জোড়া হচ্ছে মোটর। তাহলে 3, 4, 6 আর 11, 12 এগুলো মোটর। আর মিক্সড মানে 2 রকমের কাজ করে, এরকম আছে, এই যে 5, 7, 9,
10। এগুলোর মধ্যে ক্ষুধার্ত স্নায়ু হচ্ছে ভেগাস, এর 4টা শাখা বলছি, এলপিজি কই, ল্যারেঞ্জিয়াল, পালমোনারি, গ্যাস্ট্রিক, কার্ডিয়াক, আর হচ্ছে যে ওই যেটা ট্রাইজেমিনাল হচ্ছে সবচেয়ে দীর্ঘ লম্বা স্নায়ু। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা খেয়াল করবো। তাহলে এবার দেখি আমরা প্রশ্নটা কি ছিল দেখি। প্রত্যেকের একদম দেখো মেডিকেলে কিন্তু 0.25 জন্য তোমার চান্স পাওয়া না পাওয়া কম বেশি হতে পারে। মোটর প্রকৃতি ছিল ফেসিয়াল, এটা হচ্ছে 7, তার মানে যাকে বলবে এটা হচ্ছে তোমার মিশ্র। অপথ্যালমিক, তাহলে অলফেক্টরি, অপটিক, ওকুলোমোটর। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেকেই জানি যে এটা ইয়াতে চলে যাবে, চোখের সাথে সম্পর্কিত, এটা এখানে নাই। হাইপোগ্লোসাল 11-12 ছিল না, ওই যে স্পাইনাল এক্সেসরি আর হাইপোগ্লোসাল 12তে ছিল হাইপোগ্লোসাল, ভেগাস হচ্ছে 10। তাহলে মোটর প্রকৃতির স্নায়ু হচ্ছে হাইপোগ্লোসাল। মাথায় ঢুকছে? হ্যাঁ, ওকে ফাইন। ডায়েনসেফালের মধ্যস্থ গহ্বরটিকে কি বলে? আচ্ছা, এখানে আমি তোমার একটা বুদ্ধি শিখাই দিই, যাই তোমার খেয়াল কর। দেখো ব্রেইনে 4টা গহ্বর আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তা আমি তোমাকে মনে রাখার জন্য তোমাকে জাস্ট 2টা জিনিস শিখাই দিই। যখন হবে এই যে তৃতীয়, এই যে থার্ডের শেষ বর্ণ কি? ডি না? ডি দিয়ে হয় ডায়েনসেফালন। এটা তো মনে রাখার হেভি একটা সহজ বুদ্ধি। তারপরে ডায়েনসেফালন, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকলটাকে ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বর। ঠিক আছে, থার্ডটা কি বলতো? ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বর। ওকে, এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, সেটা হলো যে প্রথম এবং দ্বিতীয় যেটা, সেটা কোথায় থাকে? প্রথম এবং দ্বিতীয়, সাথে সাথে নোট করো, দ্বিতীয় গহ্বর। তুমি নিশ্চয় নাম শুনছো যে অলফেক্টরি, নাম শুনছো না? অলফেক্টরি যে লোব, এইটার মধ্যে আছে, অলফেক্টরি লোবের মধ্যে, অলফেক্টরি লোব এইটার মধ্যে থাকে প্রথম এবং দ্বিতীয়। থার্ড হচ্ছে ডায়েনসেফালন। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হতে পারে ফোর্থ বানানটা এফ দিয়ে না, এফএম বলি না আমরা, ওই যে এফএম রেডিও। তাহলে এই যে এম, এফতে হচ্ছে ফোর্থ, আর এম দিয়ে আছে না, এমতে হচ্ছে মেসেনসেফালন। তাহলে মস্তিষ্কে যে 4টা গহ্বর খেয়াল থাকবে, আসলে 5টা আছে, আগে 4টা খেয়াল লাগাই। প্রথম, দ্বিতীয় যে অলফেক্টরি লোব, থার্ড ডিটা ডায়েনসেফালন, ফোর্থ এফএম মেসেনসেফালন। আরেকটা আছে কেন্দ্রীয় গহ্বর। কোথায় আছে? সেন্ট্রাল ক্যানেল, যেটাকে বলি সেন্ট্রাল ক্যানেল, কেন্দ্রীয় গহ্বর। হ্যাঁ, খেয়াল রাখবা, কেন্দ্রীয় গহ্বর হচ্ছে মা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, মনে রাখার জন্য মেডুলা অবলাঙ্গাটা, এটা মনে রাখার জন্য মেডুলা অবলাঙ্গাটা। তাহলে 5টা গহ্বরের খেয়াল আছে মেডিকেলে। তার মানে বুঝতে পারছো, এরকম গুচ্ছ ভিত্তিক যে তথ্য আছে যে যে জায়গায়, এই জায়গা থেকে মেডিকেলের প্রশ্ন আসে। তাহলে এটা দেখলাম যে ঠিক আছে, সেন্ট্রাল ক্যানেল, এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গা। তাহলে আবার একটু খেয়াল করো তো, যে প্রথম আর দ্বিতীয় অলফেক্টরি, থার্ড ডি দিয়ে ডায়েনসেফালন, ফোর্থ এফএম মেসেনসেফালন, আর সেন্ট্রাল যেটা, এটা মা মেডুলা অবলাঙ্গাটা। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে ডায়েনসেফালনের মধ্যস্থ গহ্বর, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। ওকে, নিচের কোনটি ভ্রূণীয় একটোডার্ম স্তর থেকে তৈরি? আছে, এটা প্রশ্ন কোথা থেকে? খুবই ইম্পর্টেন্ট, কত যে প্রশ্ন এই টাইপের আসবেই, লিখে দিতে পারি আমরা যেখান থেকে প্রশ্ন পাবা। এবং বেশিরভাগ স্টুডেন্ট কি করবে? সব পড়বে, কিন্তু পরীক্ষার হলে যেটা দিবে সেটাতে ডিস্টার্ব করবে। তুমি দেখবা যে একটা ছক আছে সুন্দর, এই ছকটা কয়েকটা অধ্যায় আছে। মানবদেহের সমত ওই যে ধারাবাহিকতা, মানে কোথায় প্রজননতন্ত্র যে অধ্যায়টা, সেটাতে আছে। তারপরে প্রাণী শ্রেণীবিন্যাস এইখানে আছে, কয়েক জায়গায়। এটা এত ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। তো এটা আমরা কিভাবে পড়বো? দেখো, যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম কোনটা থেকে কি তৈরি হয়, এখনই আমরা শিখে ফেলবো। নোট ডাউন করে ফেলো, এটা শেখার সহজ বুদ্ধি আছে। একটা ভদ্রলোককে আগে আমি আট করি, একটা ছেলেকে, এটা হেবি তো, নাইস। ওকে, এই যে এখানে যে মাথা আছে, এটা হচ্ছে একটোডার্ম। ওকে, যে ভাই এটা কি বুঝলাম? এই যে কল্লাটা কেটে দিলাম, এই জায়গাটার মধ্যে একটোডার্ম আছে। যে ভাই কি কি আছে এর মধ্যে, দেখো আগে যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেটাকে শিখতাম। এখানে একটোডার্ম থেকে দেখো, এখানে লিখবো আগে একটোডার্ম, এই যে একটোডার্ম, যেটা পরীক্ষা আসবে আমি আগে সেটা শিখাবো। এটার মধ্যে কি আছে ব্রেইনে? যে ভাই ব্রেন স্নায়ুতন্ত্র, ভেরি ফাইন, স্নায়ুতন্ত্র। যা পরীক্ষা আসবে আগে সেটাকে শিখো। আছে তো অনেকগুলো, কিন্তু পরীক্ষা কি আসবে আমি জানি। এখানে স্নায়ুতন্ত্রের সাথে পিটুইটারি গ্রন্থি, তাহলে পিটুইটারি গ্রন্থি, ওকে ফাইন। আচ্ছা, এখানের মধ্যে তোমার দাঁত আছে, ত্বক আছে না, যে কেউ বলবে হ্যাঁ, চোখ আছে, ঠিক না? ওকে, তাহলে এখানে আগে আমরা খেয়াল করি যে দাঁত, তারপরে হচ্ছে তোমার, আচ্ছা এখানে দাঁত বলতে দাঁতের এনামেল,
এটা কিন্তু সবচেয়ে শক্ত জিনিস। আচ্ছা, এরপর কি আছে? চোখ আছে, কান আছে। জিনিসটা একটু খেয়াল করো যে হ্যাঁ ভাই এগুলো তো আছে। ত্বকের মধ্যে খেয়াল রাখবো ত্বকের যে এপিডার্মিস সেটা, তার মানে ত্বকের এপিডার্মিস। ত্বকের কিন্তু কয়েকটা স্তর, তার মধ্যে এপিডার্মাল অংশ, ত্বকের এপিডার্মিস। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আগে তুমি খেয়াল করবা একটোডার্ম, যে হ্যাঁ ভাইয়া মাথায় আসছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এরপরে কি রয়েছে বলো তো? মেসোডার্ম। এই মাঝখানেটা লিখতেছি মেসোডার্ম। আচ্ছা, মেসোডার্মে সাধারণত সমস্ত তন্ত্রগুলো, যেভাবে তন্ত্র বলতে বলতেছি, যেমন রক্ত সঞ্চালন তন্ত্র বা রক্ত সংবহন তন্ত্র, ওকে। তারপরে যে ভাইয়া কঙ্কাল তন্ত্র, ওকে ফাইন। তারপর হচ্ছে প্রজনন তন্ত্র, ওকে। তারপরে হচ্ছে যে রেচন তন্ত্র, ওকে ফাইন। যত তন্ত্র আছে সাধারণত মেসোডার্ম। বইয়ে নাই, কিন্তু আমি তোমাকে যা করছি এটা মাথায় আনো। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ব্যতিক্রম কি না? আছে তো, এই যে আমার এখানে একটা স্নায়ুতন্ত্র ছিল একটোডার্ম, আর এরকম আছে এন্ডোডার্ম। এন্ডোডার্ম মানে সবচেয়ে ভিতরে না? ভিতরে আছে এমন জিনিস যেটা 2-3 মিনিট বন্ধ হলে শেষ। কোনটা? যে ভাই এটা হচ্ছে শ্বসনতন্ত্র। ভেরি নাইস, শ্বসনতন্ত্র এন্ডোডার্ম। এবং পরীক্ষা কিন্তু এই জায়গা থেকে আসবে, কারণ প্রশ্ন আমরা জানি যে এখানে তোমার কনফিউশন হবে, সেখান থেকে প্রশ্ন হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর সাথে কি হইতে পারে? শ্বসনতন্ত্রের সাথে থাইরয়েড, থাইমাস, অগ্নাশয়, যকৃৎ, প্লীহা, এই জিনিসগুলো এন্ডোডার্ম থেকে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ওকে, এই জিনিসগুলো যদি তুমি মোটামুটি খেয়াল রাখো তাহলে হয়ে গেল। আচ্ছা, এর সাথে তুমি আরেকটা জিনিস খেয়াল রাখতে পারো, পাকস্থলীর যে গ্রন্থিসমূহ আছে, হ্যাঁ, পাকস্থলীর গ্রন্থিসমূহ। আচ্ছা, আমি তো এখনই পড়াটা ইনশাল্লাহ মুখস্থ করাই দিতে চাই। গ্রন্থিসমূহ দেখো, একটোডার্মের মধ্যে কি আছে? এই যে কলাটা কেটে দিছিস, তাহলে এখানে স্নায়ুতন্ত্র আছে, হ্যাঁ যাবে, ঠিক আছে। তারপরে পিটুইটারি, তারপরে কি আছে? চোখ আছে, কান আছে, তারপরে দাঁতের এনামেল আছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ত্বকের এপিডার্মিস না? আচ্ছা, এই যে মেসোডার্মে দাঁতের এই ডেন্টিন আছে, এখানে এনামেল আর এখানে দাঁতের ডেন্টিন। এটা আবার খেয়াল রাখিও, মেসোডার্মে দাঁতের ডেন্টিন। আর তার সাথে যতগুলো তন্ত্র আছে, রক্ত সংবহন, কঙ্কাল, প্রজনন, রেচন। তবে হ্যাঁ, ব্যতিক্রমী কোনটা আছে সেটা একটু খেয়াল করো তো। যে জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টদের আমাদের ভুল হয়ে যায়, সেটা হলো যে তুমি দেখো শ্বসনতন্ত্র, এটা এন্ডোডার্ম। থাইরয়েড, তার মানে যতগুলো গ্রন্থি সাধারণত এন্ডোডার্ম, আবার পিটুইটারিটা কিন্তু হচ্ছে একটোডার্ম। এই খেয়াল করবা এটা। তাহলে থাইরয়েড, থাইমাস, যকৃৎ, প্লীহা, অগ্নাশয়, পাকস্থলীর গ্রন্থিসমূহ, এইটা হয়ে গেল তোমার এন্ডোডার্ম। তাহলে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই তিনটা থেকে কি কি জিনিস উৎপত্তি হবে? মেডিকেলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে তো? ওকে ফাইন। তাহলে এবার আমরা যাই, দেখি যে প্রশ্নটা কি ছিল। তাহলে কোন ভ্রূণীয় স্তর থেকে কি তৈরি হয়, এটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আচ্ছা, নিচের কোনটি ভ্রূণীয় একটোডার্ম স্তর থেকে তৈরি? লোহিত রক্তকণিকা, এটা মেসোডার্ম। থাইমাস, এন্ডোডার্ম। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দেখছো একটোডার্ম। ওকে, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটোডার্ম থেকে তৈরি হয়। হয়ে গেল। মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র? আচ্ছা, এইটা কোথা থেকে আসলো? তুমি দেখবে যে মস্তিষ্কের যে বিভিন্ন অংশের যে কাজগুলো আছে না, এখান থেকে তো প্রশ্ন প্রত্যেকবারে আসে। তা আমি তোমাকে একটু সহজ করে দেই, যাতে তোমার মাথায় মোটামুটি চলে আসে যে আচ্ছা, যে মস্তিষ্কের কোন অংশটা, এটা আমরা কয়েকবার বলছি, এটার কোথায় পেজে। এখন যদি ওইটাই আলোচনা করতে 8-10 মিনিট যাবে, তবে একটু মোটা দাগে বলি, হ্যাঁ, যাতে তোমার মোটামুটি খেয়াল থাকে। একদম শর্টলি 2-1 মিনিটের মধ্যে বললে কি বলতাম। দেখো, তুমি আগে প্রথম খেয়াল করো সেরেব্রাম, তারপরে রাখো থ্যালামাস, তারপরে রাখো হাইপোথ্যালামাস। আগে এটার কাজটা আমরা লিখে বলবো, মানে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। যেটা সেরেব্রাম হচ্ছে, এটা অগ্রমস্তিষ্কের প্রথম অংশ, এটা 80% অংশ দখল করে। তা 80% যদি কেউ দখল করে, তাহলে কি হবে? তার কথাতে সব চলবে। বাক শক্তি নিয়ন্ত্রণ, বাক মানে তার কথায় চলবে, বাক শক্তি নিয়ন্ত্রণ করে। তারপরে কি হবে? ঐচ্ছিক যে হচ্ছে পেশির কার্যকলাপ, এ নিয়ন্ত্রণ করে। ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। কার্যকলাপ খেয়াল রাখবা কিন্তু, কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তারপরে কি করে? যে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে কি হয়? খুব হয়, এটাকে বলে যে তার হচ্ছে ক্রিয়েটিভিটি ভালো থাকে, ইচ্ছা শক্তি ভালো থাকে। তারপরে ইচ্ছা শক্তি,
তারপরে হচ্ছে সৃজনশীল শক্তি, এরপরে আমরা বলতে পারি ওটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে যে এই যে ভালো যে বৈশিষ্ট্য, এটা কি বলে যে হচ্ছে যে ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি। হ্যাঁ, উদ্ভাবনী শক্তি, এই সবগুলো, থ্যাংক ইউ, যাও, এগুলো সব হচ্ছে যে সেরেব্রাম কন্ট্রোল করে। ওকে, থ্যালামাস যে হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড, এ হচ্ছে ওই যে আমি গল্প বলি যে ট্রেনে যাচ্ছে, ট্রেনে ওঠার সময় কি হয়, দেখা গেল চাপ, স্পর্শ, যন্ত্রণা, হ্যাঁ, তারপরে হচ্ছে যে হঠাৎ করে ট্রেনে এক জায়গায় বসবা, দেখবা যে সিট দখল করে ফেলছে কেউ আরেকজন, মেজাজটা খুব গরম হইল না, তারপর থাপ্পড় মারল না কেন, কারণ একটা সামাজিকতা বলে ব্যাপার আছে। তার মানে হচ্ছে যে এটাকে বলে পার্সোনালিটি, এটা মানে তারপরে সামাজিক আচরণ, হ্যাঁ, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, হ্যাঁ, এই জিনিসগুলো সব থ্যালামাস। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল রাখবা, এই যে ঘুমন্ত মানুষকে আছে না, এই যে হঠাৎ জাগানো, এই যে না হঠাৎ আমি কি ঠেলে দিলাম, হ্যাঁ, তাহলে ঘুমন্ত মানুষকে জাগানো, এটা থ্যালামাস। ঠেলে, এই যে ঠেলে ঘুম থেকে উঠাইলাম, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা, এটা হচ্ছে থ্যালামাস। আর হাইপোথ্যালামাস যে রয়েছে, হাইপোথ্যালামাস খেয়াল রাখবে যে এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক এখানে বসানো আছে, বায়োলজিক্যাল ক্লক এখানে বসানো আছে। তার মানে কি, তার মানে এইটাতে সবকিছু, যেমন ক্ষুধা, পিপাসা, ভালো লাগা, খারাপ লাগা, তারপরে রাগ, ঘৃণা, পীড়ন, হ্যাঁ, তারপরে হচ্ছে ঘুম। দেখো, একটা হচ্ছে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা থ্যালামাস, আর ঘুম নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাস, ঠিক আছে। তারপর হচ্ছে দেহতাপ নিয়ন্ত্রণ, মানে বুঝতেই পারছো, দেহতাপ নিয়ন্ত্রণ, হ্যাঁ, এটাকে হাইপোথ্যালামাস। এরপরে কি হতে পারে, দুইটা জায়গায় খুব খেয়াল হারায় যায় তোমাদের। একটা হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসাবে, সংজ্ঞা দিয়ে শুরু করে না, এটা থ্যালামাস, সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করে, সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করে হচ্ছে থ্যালামাস। আর হাইপোথ্যালামাস কি করে, স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে, স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে, স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, কেন্দ্র। তাহলে দেখো, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস সব মাথায় ঢুকতেছে, লিখতে হবে কিন্তু সাথে সাথে, ওই বসে থাকলে কোনো কাম হবে না, সাথে সাথে নোট ডাউন করতে হবে। তাহলে দেখো, সেরেব্রামের কাজ এ হচ্ছে 80%, তার বাকশক্তি নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশির কার্যকলাপ, তারপর হচ্ছে উদ্ভাবনী শক্তি, সৃজনশীল শক্তি, ভালো যে বৈশিষ্ট্যগুলো, ইচ্ছা শক্তি, এগুলো সে নিয়ন্ত্রণ করে। তারপরে কি থ্যালামাস, চাপ, ওই যে ট্রেনে ওঠার সময় চাপাচাপি লাগে, স্পর্শ, যন্ত্রণা, তারপরে রাগ হইলেও অনেক সময় আমরা অন্যকে আঘাত করি না কেন, পার্সোনালিটি বা ব্যক্তি, সামাজিক আচরণ, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোল, এটা। হাইপোথ্যালামাসে যে ক্লক বসা, ঘড়ি অনুযায়ী খাওয়া দাওয়া হয় না, ক্ষুধা, তৃষ্ণা, হ্যাঁ, পিপাসা, আর কি ওই যে ভালো লাগা, খারাপ লাগা, এগুলো হাইপোথ্যালামাস চেঞ্জ করে ফেললে গেম চেঞ্জ। স্যার, রমাদানে পড়ার মেথড কেমন হতে পারে? আচ্ছা, বলবো এটা নিয়ে। তারপরে হচ্ছে যে খারাপ লাগা, হ্যাঁ, রাগ, ঘৃণা, পীড়ন, ঘুম, দেহতাপ নিয়ন্ত্রণ, এগুলো। আর ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা থ্যালামাস, আর ঘুম নিয়ন্ত্রণ করা হাইপোথ্যালামাস। দেখো, এই দুইটা কিন্তু পরীক্ষা খুব ডিস্টার্ব হয়। সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র থ্যালামাস, আর স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। ওকে, এরপরে আর কি আছে? ওরে বাবা, এই সবগুলো এই জন্য আমরা করছি কি জানো, আমাদের পড়ার সিস্টেমটা কি। আর একটা প্রশ্ন আমি যদি সবগুলো এটা ব্যাখ্যা করি তাহলে তোমার টাইম লাগতেছে না। এই জন্য আমরা কী করি, এই জিনিসটা ইম্পর্টেন্ট না, এইটা আমি তোমাকে সামারিতে আগে পড়াই দিই আমাদের প্রাইভেট গ্রুপে। পড়াই দেওয়ার পরে আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস করছি তখন তুমি আচ্ছা দেখো তো পড়াটা মনে আছে, কোথাও যে ভাই এটা বুঝি নাই স্যার, এটা মাথায় আছে, তখন এটা আবার একটু বলে দিলাম, দেখবো যে তখন তোমার দ্রুততার সাথে তোমার সবগুলো পড়া ইনশাল্লাহ মাথায় চলে আসবে। তো অনেকে এই যে 1.5 ঘন্টার সময় যে আমরা এত কিছু পড়তে পারি, এটার পিছনে একটা পিওর সায়েন্স আছে। তার মানে গোটাল জিনিসটাকে সায়েন্টিফিক্যালি আমরা ইনশাল্লাহ সাজিয়েছি, যাতে করে একটা স্টুডেন্ট সুন্দর করে অল্প সময় পড়াটা ইনশাল্লাহ মাথায় আনতে পারে। ওকে, এরপরে দেখো, মধ্য মস্তিষ্ক তো অগ্র আর পশ্চাতের সাথে কানেকশন করে। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে 3 জন আছে, সেরেবেলাম, এরপর হচ্ছে পন্স, তারপর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা এটাকে আমি বলি মা। দেখো যে মা জীবনে কেমন কাজ করে সেটা দেখতে পাবো একটু পরে। আচ্ছা, সেরেবেলাম এটা কি? সেরেবেলাম হচ্ছে, খেয়াল করে দেখবা যে তোমার সুতা ঢুকানো আছে, এটা মনে রাখার একটা বুদ্ধি আছে।
ধরো যে কাউসার নামে একজন ছেলে সকালবেলা উঠছে, পরীক্ষা দিতে যাবে, শার্ট পরতে গিয়ে দেখে বোতাম নাই। কি করলো? তখন দেখা যায় যে ওইটাকে যেটা বলে যে মা হচ্ছে কি সুই সুতার মধ্যে সুয়ে সুতা দিয়ে সাত ঠিক করে দিল, চলে গেল। পরীক্ষার হলে গিয়ে দেখে প্রশ্ন সব কমন, খুব মন খুশি, সুন্দর করে লিখে ফেললো। লেখার পরে বাসায় আসলো, মনটা চাঙ্গাতো, হেভি খাবারের রুচি, হ্যাঁ, খাদ্য গ্রহণ করলো, তারপরে মাইন্ডটা ফ্রেশ, একটু বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এই যে জিনিসটা, এটা হচ্ছে সেরেবেলাম। তার মানে কি শুয়ে সুতা ঢুকানো, শুয়ে সুতা ঢুকানো। তারপরে কি খাদ্য গ্রহণ, ধরো যে যাওয়ার আগে খেয়ে গেছে। তারপরে হাতের লেখা, বুঝতে পারছো? তাহলে তুমি দেখো তো, এই যে যারা হঠাৎ করে মদ পান করে, ড্রাঙ্কড, তখন তাদের সেরেবেলাম ইমব্যালেন্স হয়ে যায়। শুয়ে সুতা ঢুকাইতে পারবে না, খাদ্য গ্রহণ ওলট পালট করবে, হাতের লেখা ঠিকভাবে লিখতে পারবে না। ঠিক আছে? এরপরে যেটা রয়েছে বাদ্যযন্ত্র বাজানো, বাদ্যযন্ত্র বাজানো। আচ্ছা, এর সাথে আর কি রয়েছে? সেরেবেলাম করে কি আমাদের দেহের যে পশ্চার, যেটাকে আমরা এইভাবে বললে তুমি বুঝতে পারবা, হ্যাঁ, ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। দেখো পরীক্ষা কিন্তু মেডিকেল আসবে, ঐচ্ছিক পেশির কার্যকলাপ, ওইটা হচ্ছে সেরেবেরাম, আর সেরেবেলাম ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। একটার সাথে আবার আরেকটা মিলায় ফেলিও না, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? ওকে। তারপর ঐচ্ছিক পেশির পেশিটান নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক চলাফেরা, তারপর ঐচ্ছিক পেশির পেশিটান, ঐচ্ছিক পেশির পেশিটান নিয়ন্ত্রণ করে, পেশিটান। এরপরে কি রয়েছে? চলাফেরার দিক এবং দেহভঙ্গি, চলাফেরার দিক প্লাস দেহভঙ্গি, হ্যাঁ, এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরেবেলাম। তাহলে মাথায় আসতেছে? এরপরে যেটা রয়েছে পন্স, না, পন্স বানানটা প দিয়ে, এটা প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে, প্রতিবর্ত কেন্দ্র, মানে এটাকে বলে রিফ্লেক্স সেন্টার, রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে, প্রতিবর্ত কেন্দ্র। পন্স তিনটা জিনিসের সাথে কানেকশন তৈরি করে। কোন কোন তিনটা জিনিস আমরা সেটা এখন দেখব। এটা আমরা যদি সহজ করে তোমার বলি, আচ্ছা সহজ করে বলি, স্পাইনাল কর্ড ও মস্তিষ্কের মধ্যে সংযোগ তৈরি করে, মস্তিষ্কের মধ্যে সংযোগ তৈরি করে, সংযোগ তৈরি করে। আচ্ছা, আর পন্স, ওই যে পন্স কি জানি আছে না, লোশন, যে ত্বক স্বাভাবিক রাখে, তাহলে এইটা পন্সের ক্ষেত্রে এটা একটা বলতে পারি আমরা, এটা এভাবে লিখতে হবে, শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে, এই শব্দটা লাগবে, শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে, শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? ওকে। তাহলে পন্স পথে প্রতিবর্ত সেন্টার, স্পাইনাল কর্ড আর মস্তিষ্কের মধ্যে সংযোগ, শ্বসন কার্য নিয়ন্ত্রণ। আর বাকি যত কাজ আছে সব করে মেডুলা অবলঙ্গাটা। বাকি কি কি কাজ? যেমন হচ্ছে রক্তের চাপ নিয়ন্ত্রণ। আচ্ছা, এখানে বলে রাখি, রক্তের চাপ নিয়ন্ত্রণ এটা কিন্তু মেডুলা অবলঙ্গাটা করে, হাইপোথ্যালামাসে করে। আর দুইজনে থাকলে মেডুলা অবলঙ্গাটা দিবে, আর যদি এটা না থাকে তাহলে তখন হাইপোথ্যালামাস দিবে। এরপরে কি করে? হৃদচক্র নিয়ন্ত্রণ, হৃদচক্র। তারপরে খাবার খাওয়ার পরে আমাদের খাবারগুলো কিন্তু নাচানাচি করে, দৌড়াদৌড়ি, এটাকে বলে পেরিস্টালসিস, পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে, পেরিস্টালসিস, টালসিস। ওকে। এরপরে কি করতে পারে সে? তুমি খেয়াল করে দেখো যে মেডুলা অবলঙ্গাটা, এই যে বমি করা, দেখো, মলমূত্র ত্যাগ, কাশি, লালাক্ষরণ, এক কথায় ওই আর একটা খুব ইম্পর্টেন্ট, শ্বসনের মৌলিক ছন্দ, শ্বসনের মৌলিক ছন্দ, মৌলিক বানানটা ম দিয়া, মেডুলা অবলঙ্গাটা ম দিয়ে, মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে। দেখো শ্বসন কার্য থাকলে পন্স দিবা। দেখো প্রশ্ন কিন্তু মেডিকেলে কিন্তু কনফিউজিং অনেক জায়গা থেকে হয়, যেটা কনফিউশন তৈরি করবে এবং ওইটা ভুল করবা, ওই জায়গায় মেডিকেলের চান্স পাওয়া না পাওয়া। তাহলে দেখো রক্তের চাপ নিয়ন্ত্রণ, এটা মেডুলা অবলঙ্গাটা করে, হাইপোথ্যালামাস। যদি দুইজনে থাকে তাহলে মেডুলা অবলঙ্গাটা। আজ যদি এরকম দেয় যে উপরের দুইটাই, মানে মেডুলা অবলঙ্গাটা এবং হাইপোথ্যালামাস, তাহলে তো ওইটাই দিবা। আর নাহলে একটাকে, মেডিকেলে এখন নিয়ম কিন্তু ডাবল আনসার নাই, ট্রিপল আনসার নাই। আগে কিন্তু একটা প্রশ্নের দুইটা আনসারও দাগাইতে হইতো, তিনটা হইতো। এটা বিগত 2-3 বছর থেকে বলে দেওয়া হয়েছে যে এখন থেকে মেডিকেল মানে সিঙ্গেল আনসার। তার মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেডুলা অবলঙ্গাটা,
এটা না হলে হাইপোথ্যালামাস। এরপর হচ্ছে হৃদচক্র যে রয়েছে এটা নিয়ন্ত্রণ করছে, পেরিস্টালসিস বমি করা, মলমূত্র ত্যাগ, তারপর হচ্ছে যে কাশি, লালাক্ষরণ, শ্বসনের মৌলিক ছন্দ। এখন দেখো শ্বসন কার্য হইলে আবার পঞ্চ, ঠিক আছে। তা দেখো যে কোন কোন জায়গায় ডিস্টার্ব আছে, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবো। আচ্ছা যাই এবার আমরা যে দেখছো একটা প্রশ্ন ব্যাখ্যা করতে হিউজ না, কারণ আমি তো গোটাল জিনিসটা তাহলে বলতে, আর এটা সামারিতে করে ফেলে লাইভে বাস কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ করে, যে কেউ বলবে ক্ষুধা তো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। ওকে, অ্যামোনিয়া অণুতে বন্ধন করে পরিমাণ কত? আচ্ছা অ্যামোনিয়া অণুতে বন্ধন করে 27 আমরা যারাই ক্লাস করবার লেখো, লিখলে সারা দুনিয়ার মধ্যে সেরা স্টুডেন্ট হবে, নট অনলি ইন বাংলাদেশ। তোমরা সেরা হইতে পারো না কেন? কারণ ফর্মুলা জানো না। ব্রেন লিখলে, না লিখলে ব্রেনে ঢুকবে না। তুমি লেখো, তারপরে দেখবে যে লেখার সাথে সাথে 100টা কানেকশন তৈরি হয় যখনই তুমি লিখলা। এই জন্য ইসলামেও আছে না যে লেখার উপরে গুরুত্ব। আমি তো কোরআন পড়ি দেখি যে তখন তোমরা হচ্ছে যে ইয়া করো, তখন সাক্ষীরা লিখে রাখবে, লেখার এত গুরুত্ব। 100টা হচ্ছে আনটা তৈরি হয়ে যায় তথ্যটাকে রিজার্ভ করা। দেখতেছ 7টা, কিছুক্ষণ পরে নাই যাবে, কোথায় 7 আর কোথায় 100টার বেশি, ঠিক আছে। ওকে, চতুর্থ একটা আচ্ছা, স্বাস্থ্য সম্পর্কিত যখন আমরা কোনো লাইভে আসি তখন, হ্যাঁ আমি যখন আসবো তখন বললে ওগুলার, আর না হলে হচ্ছে যে ওই অনলাইনে আমার ছোট ভাই আছেন ডক্টর নোবেল, ও তো সারা দুনিয়ার থেকে পেশেন্ট দেখে, ওকে দেখানো যাবে। আর ইয়া যেটা আমি যেদিন লাইভে আসবো তখন প্রশ্ন করলে আমার চোখে পড়লে আমি, আর ব্যাপারটা হলো কি, এই যে যেমন একজন প্রশ্ন করছে কি হেডের পিছন কাঁপে, এখন হেডের পিছনে ট্রেমর, এটা কি কারণে কাঁপতেছে, এটা এখন নিউরোলজিক্যাল কারণ হতে পারে। এখন এই জিনিসগুলো না দেখে একটা জিনিস সবগুলো মুখে মুখে বলতে পারলে তো মানে ট্রিটমেন্টের সিস্টেম এটা না, আসলে একটা জিনিস সব জানিয়ে তারপরে ট্রিটমেন্টটা করতে হয়। কিছু জিনিস আমরা বলতে পারি যে এটা যে জেনারেলাইজড এইভাবে বলে দিলাম। অ্যামোনিয়া অণুতে বন্ধন করার মান কত? আচ্ছা এটা কোথা থেকে আসছে? এটা শঙ্করায়ন থেকে আসছে। শঙ্করায়নের যে ব্যাপারটা আছে এটার সামারিটা কিভাবে, শঙ্করায়ন থেকে প্রশ্ন কিরকম করে হয়? শঙ্করায়নের মূলত প্রশ্ন হচ্ছে মূলত 3 রকমের। কোন ধরনের শঙ্করায়ন, কোন শঙ্করায়ন এটা, তারপরে হচ্ছে যে এখানে বন্ধন কোণ কত, এরপরে যেটা হচ্ছে আকৃতি। তো সাধারণত মেডিকেল অ্যাডমিশনে কোন শঙ্করায়ন এবং বন্ধন এই দুইটা বেশি আসে। হ্যাঁ, আবার দেখা যায় অনেক এক কথা মেডিকেলের স্টাইলে প্রিপারেশন, তার মানে কি আকৃতি পড়ো না, পড়বো, কিন্তু এই দুইটা আমার মাথায় রাখতে হবে যে এই দুইটা আমার মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে কোন শঙ্করায়ন বের করার বুদ্ধি কি, যে সিগমা বন্ধনের সংখ্যা আমাকে জানতে হবে, সিগমা বন্ধনের সংখ্যা প্লাস মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা, মুক্তজোড় ইলেকট্রন এর সংখ্যা, এই দুইটা যোগ করে যোগফল যদি 2 হয় তাহলে sp শঙ্করায়ন, যদি 3 হয় তাহলে sp2 শঙ্করায়ন, যদি 4 হয় তাহলে sp3 শঙ্করায়ন, যদি 5 হয় sp3d শঙ্করায়ন, যদি 6 হয় তাহলে sp3d শঙ্করায়ন d2, 7 হলে sp3d3। তাহলে সিগমা বন্ধনের সংখ্যা এবং মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা এই দুইটা যোগ করে যোগফল 2 হলে sp, 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। আচ্ছা বন্ধন কোণটা আমরা কিভাবে বের করি? বন্ধন কোণ হচ্ছে, ধরা যাক যদি একটা বৃত্ত আমি 360 ডিগ্রি চিন্তা করি না, যে হ্যাঁ যদি sp হয় তাহলে sp 360 কে 2 দ্বারা ভাগ করলে 180 ডিগ্রি, এটা মনে রাখার বুদ্ধি, কোনো বইয়ে নেই আমার এটা। তারপরে যদি হয় sp2 তাহলে 360 কে 3 দিয়ে ভাগ করলাম 120 ডিগ্রি। এখন অনেকে কবে ভাই তাহলে sp3-তে বোধ হয় একটা বৃত্তকে 4 ভাগ করবো, না sp3টা খুব ইন্টারেস্টিং, এটা মিনিমাম মান হচ্ছে 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 ইঞ্চি, হ্যাঁ 109.5 ডিগ্রি, এটা মাথায় রাখলে হবে যথেষ্ট। এখন এখানে আবার যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, এক জোড়া মুক্তজোড় ইলেকট্রনের কারণে বন্ধন কোণ 2.5 থেকে 2.5, এটা কোনো বইয়ে নাই বাবা, আমি যেইটা কই এই অনুযায়ী খেয়াল রাখলে ভালো হবে। যেমন যদি আমি বলি অ্যামোনিয়া, এর 3 দিকে 3টা হাইড্রোজেন আছে না, এবং এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর নাইট্রোজেনের শেষ কক্ষতে 5টা ইলেকট্রন, 3টা সে 3টা হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, 2টা ইলেকট্রন, এক জোড়া মুক্তজোড় আছে। তাইলে নর্মালি এখানে 3 আর 1 4 মানে হচ্ছে sp3 শঙ্করায়ন, কই গেল? তো অ্যামোনিয়াতে sp3 শঙ্করায়ন, এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে বন্ধন কোণ 2.5 থেকে 2.5 কমবে, 109.5 থেকে 2.5 কমলে 107 ডিগ্রি। এরকম পানিতে 2 জোড়া থাকে, 4টা মানে 2 জোড়া, এই জন্য প্রায় 4.5 থেকে 5 ডিগ্রি কমে 104.5 ডিগ্রি। তাহলে এইভাবে আবার অনেকগুলোর ক্ষেত্রে আরও, এখানে এই যে লোপা লোপা বোপা বোপা, হ্যাঁ এলপি নিঃসঙ্গ,
দেখবো আমাদের সামারিতে সুন্দর করে আমরা শঙ্করায়নের ভিডিও দিয়ে রাখি, ওইটা করলে টোটাল জিনিসটা মাথায় ঢুকবে। আর আকৃতি হচ্ছে যে ওই যে সরলরৈখিক, তারপরে ত্রিভুজ আকৃতি, চতুস্থলকে, দ্বিকোণীয়, পিরামিডকে, অষ্টদলকে, কোনটা কি ওই অনুযায়ী। আচ্ছা, তাহলে এমনই অনুতে বন্ধনকোণ কত, যে কেউ বলবে এটা হচ্ছে 160 ডিগ্রি হয়ে গেল। 120 ডিগ্রি হবে যেমন বোরন ট্রাইক্লোরাইডে sp2, এটা 104.5 ডিগ্রি পানিতে হবে, 109.5 ডিগ্রি এটা অ্যামোনিয়ামে হবে, ঠিক আছে, তারপরে মিথেনে হবে। তাহলে দেখো যে পড়ার সময় তোমাকে এইভাবে পড়তে হবে। হ্যাঁ, এই যা শেষ করবো আমরা। আর এই যে 2-3টা প্রশ্ন দেখলি দ্রুত। একটি দ্রবণের পিএইচ হলো 6, ওই দ্রবণে আরো HCl দ্রবণ যোগ করলে দ্রবণের পিএইচ 3 করা হলো, শেষ দ্রবণে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা বৃদ্ধি ঘটেছে। আচ্ছা, এটা কিভাবে আমরা করতে পারি? খুব সহজ একটা বুদ্ধি আছে, সবার মাথায় চলে আসবে। সহজ বুদ্ধিটা কি, এটা দেখো। ধরো পিএইচ হলো 6, দ্রবণে আরো HCl দ্রবণ যোগ করলে পিএইচ 3 করা হয়েছে, তাহলে পিএইচ কমে গেছে না? পিএইচ যখন কমে, তার মানে পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেনের ঘনমাত্রা। তাহলে এখানে বলছে পিএইচ হলো 6, এটা HCl যোগ করে পিএইচ 3 হয়েছে, তার মানে কি পিএইচ কমে গেছে। পিএইচ কমে মানে হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়ছে। 6 থেকে 3 বিয়োগ করলে কত? 3। যেটা অ্যান্সার হবে, তো এটা 0 হবে তার আগে 1। তার মানে যখন পিএইচ 3 কমছে, তখন হচ্ছে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা 1000 গুণ বাড়ছে। 1000 গুণ মানে 10 টু দি পাওয়ার 3, আর 10 টু দি পাওয়ার 3 মানে এটা 1000 গুণ বেড়েছে। বাস, এটা সামারিতে আরো সুন্দর করে ব্যাখ্যা করে ফেলি আমরা। তাহলে এই যা 2টা করবো তাহলে শেষ ইনশাল্লাহ। একটি বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে চলে দিলে, তাহলে এটা হচ্ছে ভি নট, কতক্ষণ তা শূন্য থাকবে? তার মানে টি সমান 2 ভি নট ডিভাইডেড বাই জি। তাহলে 2 গুণন ভি নট হচ্ছে 4.9 আর জি হচ্ছে 9.8, তাহলে এটাও 9.8, 1 সেকেন্ড। তাহলে কতক্ষণ শূন্য থাকবে? 1 সেকেন্ড। আর যে বলে সর্বোচ্চ উচ্চতায় কতক্ষণ উঠবে, তাহলে 1 সেকেন্ড টোটাল টাইম, তাহলে 0.5 সেকেন্ডে সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে। এটা শেষ করবো এই প্রশ্নটা হলে। 220 ভোল্টের হিটার 110 ভোল্টে চললে উৎপাদিত তাপ, দেখো এখানে বলছে 220-এর জায়গায় 110, মানে অর্ধেক হয়েছে না? যে হ্যাঁ ভাইয়া, তার মানে জানি কি এই সমানুপাতিক হচ্ছে I² RT। যে হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। দেখো তোমাকে সবসময় একটু বুদ্ধি করে করতে হবে। উত্তর যখন তুমি করতে যাবা, তখন তোমার খেয়াল করতে হবে যে এটা আসলে উত্তরটা আমি কিভাবে করব। তাহলে দেখো যে ভোল্টেজ যখন আমি অর্ধেক করছি, তখন উৎপাদিত তাপ, তাহলে এটা হাফ স্কোয়ার হবে। তাহলে হাফ স্কোয়ার মানে 1/4, তার মানে 1/4 গুণ হবে। ওকে, তাহলে আমরা যা যা পড়ছি একটু জাস্ট খালি রিভাইজ করাই নেই, খুব দ্রুত 1-2 মিনিটের মধ্যে, যাতে ইনশাল্লাহ মাথায় আসে। তাহলে দেখো তো, এখন এই যে এটাকে বলে অ্যাক্টিভ হচ্ছে যে রিভিশন, সাথে সাথে, ঠিক আছে। দেখি এখন কার কতটুকু মাথায় আছে, দ্রুত বলবো কিন্তু। একটু ঘড়ি চালু করো তো দেখি কিরকম করে। গ্রিন হাউস গ্যাস প্রথম ছিল কার্বন ডাইঅক্সাইড, খেয়াল করো 49%, খুলবা না কিন্তু এখন বই, একদম দেখো। মিথেন মা, বিয়ের বয়স 18%। সিএফসি ওই যে ফ্রিজ কিনলাম 14%। N2O নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন 8, তার আগে 6%। অন্যান্য গ্যাস 13%। তাহলে এখানে বলছে গ্রিন হাউস গ্যাস নয়, N2O 6%, মিথেন 18, সিএফসি 14, নাইট্রোজেন এটা গ্রিন হাউস গ্যাস না। ঠিক। একটি বলে এত বেগে অনুভবের সাথে এত নিক্ষেপ হলো, বলটি কত? ওই যে হার্ট দিয়ে এই চারটি না, এখানে R সমান ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট বাই জি, কাটাকাটি করলে 20 স্কোয়ার করলে 400, এটাকে 9.8, 40 পয়েন্ট সামথিং 40। ওকে, মোটর প্রকৃতির স্নেহ, এটা কি? এটা ছিল হচ্ছে আফাজ ভাইয়ের ওটিতে, আফাজ ভাইয়ের শালা। তা অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর, চকলিয়ার ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স ফেসিয়াল, ভেস্টিবুলো ককলিয়ার গ্লোসোফেনজিয়াল, তারপরে হচ্ছে ভেগাস স্পাইনাল এক্সেসরি হাইপোগ্লোসাল। 1, 2, 8 হচ্ছে সংবেদী, সারা শরীর থেকে ব্রেইনে নেয়। আর 11, 12, 13, 13 বলতে 3, 4, 6, 11, 12 এটা হচ্ছে যে মোটর, আর মিশ্র বা মিক্সড হচ্ছে 5, 7, 9, 10। তাই মোটর প্রকৃতির ফেসিয়াল অপশন, হাইপোগ্লোসাল এটা হচ্ছে স্পাইনাল, এই যে 12 নম্বর যেটা হাইপোগ্লোসাল। ডায়ানসেফালন, তাহলে 5টা গহ্বর বলছি, প্রথম আর দ্বিতীয় অলফ্যাক্টরি লোব, থার্ড বানানটা শেষের বর্ণ ডি, ডিতে ডায়ানসেফালন, ফোর্থ FM মেসেনসেফালন, আর সেন্ট্রাল গহ্বর যেটা সেটা থাকে হচ্ছে তোমার ইয়ার মধ্যে, ওটাকে কি বলে? মা, মেডুলা অবলাঙ্গের মধ্যে। তাহলে ডায়ানসেফালের মধ্যে তো এটা থার্ড ভেন্ট্রিকল। নিচের কোনটি ভূমি এক্টোডার্ম, খেয়াল করো তো এক্টোডার্মে কি ছিল, যে এক্টোডার্ম থেকে হচ্ছে যে কাল্লাটা কেটে দিলাম, স্নায়ুতন্ত্র, তারপরে পিটুইটারি গ্রন্থি, চোখ, তারপর হচ্ছে কান, তারপরে দাঁতের এনামেল, ত্বকের এপিডার্মিস, হ্যাঁ এই জিনিসগুলো। এরপর মেসোডার্ম থেকে সবগুলো হচ্ছে তন্ত্র, সাধারণত কঙ্কালতন্ত্র, রেচনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, পরিপাকতন্ত্র। তার সাথে কি ছিল? দাঁতের হচ্ছে ডেন্টিন ছিল, ত্বকের ডার্মিস ছিল, এই জিনিসগুলো মোটামুটি। আর ব্যতিক্রম হচ্ছে যেটা, সেটা এন্ডোডার্ম, এর ভিতরে যেমন শ্বসনতন্ত্র, আর হচ্ছে যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলীর যে গ্রন্থিগুলো আছে, তারপরে হচ্ছে তোমার থাইমাস, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে এন্ডোডার্ম। তা বলছে এক্টোডার্ম স্তর থেকে তৈরি হয়, এখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র।
ক্ষুধা নিয়ন্ত্রণ, তার মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজগুলো একটু আগে বলছি, দেখে নাও। সেরেব্রাম, তারপরে থ্যালামাস, হাইপোথ্যালামাস, তারপরে হচ্ছে কি বলে সেরেবেলাম, পন্স, মেরুলাম, লঙ্কাটা দ্রুত, একটু বরিয়েছি, নিশ্চয়ই খেয়াল আছে। তাহলে ক্ষুধা নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণ, তাহলে যে কীভাবে বের করলাম, সিগমা বন্ধনের সংখ্যা মুক্তিজ ইলেকট্রনের সংখ্যা যোগ করে 2 হলে sp, 3 হলে sp2, 4 হলে sp3, এইভাবে খেয়াল আছে তো। তাহলে এখানে বন্ধন করে 107 ডিগ্রি। পিএইচ হলো 6, এইচ যোগ করে 3 হয়েছে, তাহলে 3 কমছে মানে যত কমছে তয়টা শূন্য, তার আগে 1 দিলাম, 1000 গুণ হচ্ছে, মানে পিএইচ 3 কমছে মানে হাইড্রোজেন ঘনত্ব 1000 গুণ বাড়ছে, এটা খেয়াল রাখবা। আর 4.9 মিটার পার সেকেন্ড বেগে উপরে কতক্ষণ শূন্য থেকে টি সমান 2v0/g, কাটাকাটি করলে 1 সেকেন্ড। 220 ভোল্টের হিটে 110, তাহলে ভোল্টেজ অর্ধেক হয়েছে, তাহলে h সমান অনুপাতিক v স্কয়ার RT, তাহলে বর্গের সমানুপাতিক না, তাহলে হাফ কে স্কয়ার করলে 1/4 গুণ। তাহলে এই অনুযায়ী প্রত্যেক দিন একটু একটু করে মেডিকেলে যারা চান্স পাইতেছে একদম প্রত্যেক দিন পড়ার মধ্যে থাকতে হবে, এবং প্রথম থেকে যা পড়বা কন্টিনিউয়াস রিভিশন। আর সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ, এইটা মেডিকেলের ইতিহাসটা চেঞ্জ করে দেওয়ার মতো। প্রত্যেকদিন 4টা সাবজেক্ট, সায়েন্সের 2টা, ইংলিশ জেনারেল নলেজ, আর 5টা টপিকস, যেগুলো থেকে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। জৈব রসায়ন, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফিজিক্সের ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসে, কেমিস্ট্রি ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।